our health thinking. আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিয়েল টেলিভিশনের নিয়মিত আয়োজন কি সমস্যা বলুন তোর একটি নতুন পর্ব নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি স্টুডিওতে। আমি ডাক্তার তামান্না আহমেদ। আমার সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ডাক্তার আশরাফ। ব্লাড ট্রান্সফিউশনের গতানুগতিক ভুলগুলি কী কী সেটা সম্পর্কে জানবো ওনার কাছ থেকে। উনি ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টে কর্মরত আছেন দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। স্যার, আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ আপনাকে। স্যার, কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের টপিক সম্পর্কে তো জেনে গিয়েছেন, ব্লাড ট্রান্সফিউশনের গতানুগতিক বা সাধারণ ভুলগুলি কি কি হয়ে থাকে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ব্লাড ট্রান্সফিউশন সাধারণত কখন করা হয়ে থাকে? হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন আসলে বিষয়গুলি অনেক জটিল বিষয়, কারণ রক্তে যেহেতু উপাদানগুলো শরীরে যে প্রয়োজনটা রয়েছে, যেহেতু রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প না থাকাতে যখন রক্তের স্বল্পতা তৈরি হয় তখন আমাদের যে ক্লিনিক্যালি যেগুলো আমরা পেয়ে থাকি অথবা ল্যাব রিপোর্টে যেগুলো পেয়ে থাকি সেগুলোর ভিত্তিতে যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে রক্ত দেওয়া হবে, তখন যেহেতু রক্তে 3টি উপাদান রয়েছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেট এবং প্লাজমা। তো এই অংশগুলো কখন কোনটি দেওয়া হবে সেটি নিয়ে আসলে চিকিৎসকের উপর নির্ভর করে যে উনি আসলে কোন জিনিসটি দ্রুত পূরণ করতে চাচ্ছেন বা কী কারণে পূরণ করতে চাচ্ছেন। তো সে কারণে দেখা যায় যে আসলে হোল ব্লাড ট্রান্সফিউশনও হয়ে থাকে, কখনো রেড সেল কনসেন্ট্রেট দেওয়া হয়ে থাকে, কখনো প্লেটলেট কনসেন্ট্রেশন দেওয়া হয়ে থাকে, কখনো বা প্লাজমা প্রদান করা হয়। এগুলো আসলে রক্তের উপাদানের ঘাটতির সাথে সাথে রোগের লক্ষণ এবং বয়স, ওজন সব কিছু হিসাব করে দেওয়া হয়। তো আসলে হোল ব্লাড যখন ট্রান্সফিউশনের সিদ্ধান্ত নেওয়া হয়, এটি আসলে মূলত যখন আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তখন আসলে অনেক ক্ষেত্রেই আমরা যেটা বলে থাকি যে অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া অনেকগুলি কারণ হয়ে আমরা পেয়ে থাকি, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা অন্য কারণ যেগুলোতে আসলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আসলে ব্লাড ট্রান্সফিউশনে কোনো ভূমিকাই নেই। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে অ্যানিমিয়া যেহেতু আছে, কোনো অপারেশন বা অন্য কোনো পারপাসে আমাদের দ্রুত অ্যানিমিয়া সংশোধন করা প্রয়োজন, কারণ অ্যানিমিয়া থাকলে আসলে যেসব জটিলতা পরবর্তীতে তৈরি হয় সেগুলি প্রতিকূল অবস্থা মোকাবেলা করার জন্যই ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়ে থাকে। তো আসলে হোল ব্লাড ট্রান্সফিউশন যখন করা হয় তখন এটি আমাদের যে কমন কনসেপ্ট থাকে যে যখন একজন ডোনার থেকে আমরা রক্তটা সংগ্রহ করে থাকি, রক্ত সংগ্রহের পরপরই আসলে রোগীকে রক্ত দান করলে সেটা আমরা চিন্তা করে থাকি যেটা ফ্রেশ ব্লাড। তো ফ্রেশ ব্লাড বলতে আমাদের একটা কমন কনসেপ্ট থাকে যেটা আমরা আসলে সচরাচরভাবে বিভিন্ন জায়গায় দেখে থাকি যে গরম তাজা রক্ত। তো এটি আসলে একটি কমন ভুল, কারণ গরম তাজা রক্ত জিনিসটা আসলে এরকম নয় যে সাধারণতভাবে ব্লাড ব্যাগে যেই কেমিক্যালগুলি ব্যবহার করা হয় সেটি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে পরিচিত। তো ওই অ্যান্টিকোয়াগুলেন্টগুলি ব্যবহার করার কারণে 35তম দিন পর্যন্ত আসলে রক্তের উপাদানগুলি সঠিকভাবে ব্লাড ব্যাগে সংরক্ষণ করা সম্ভব যদি আমরা ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরে সেটি সংরক্ষণ করে থাকি। তো 1 থেকে 7 দিন পর্যন্ত আসলে হোল ব্লাডকে আমরা ফ্রেশ ব্লাড বলে থাকি, যদি না একেবারে নব্য জন্ম নেওয়া শিশু, মানে একেবারে আমরা যেটাকে বলে নিউনেট বা চাইল্ড, তাদের ক্ষেত্রে, এবং যাদের আসলে 65 বছরের উপরে তাদের ক্ষেত্রে আসলে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে যে রক্তটি সংগ্রহ করা হয় তাদের ক্ষেত্রে এই মাত্রার ভিতরে যেটি থাকে সেটি আসলে হোল ব্লাড বা ফ্রেশ ব্লাড বলা হয়ে থাকে। তো হোল ব্লাড সাধারণত প্রদান করা হয় যখন আসলে রক্তের ঘাটতি হয়, মানে রক্তের ভলিউম জনিত সমস্যার কারণে এটি প্রদান করা হয়ে থাকে। যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সহ অনেক কারণে আমাদের শরীর থেকে অনেক বেশি পরিমাণ রক্ত আমাদের ঘাটতি হয়ে যায় তখন হোল ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু স্পেসিফিক্যালি যদি আমাদের হিমোগ্লোবিনের মাত্রা সংশোধনের জন্য আমাদেরকে রক্ত প্রদান করতে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেক্ষেত্রে রেড সেল কনসেন্ট্রেটকেই আমাদের বেছে নেওয়া উচিত। কারণ আমাদের শরীরে যতটুকু মাত্রায় আমাদের ওজন অনুযায়ী যতটুকু
রক্ত আমাদের শরীরে রয়েছে সেটি এর সাথে যদি আমি আরও 1 ব্যাগ রক্ত বা 2 ব্যাগ রক্ত শরীরে প্রবেশ করাই, তাহলে কিন্তু এটি যে ভলিউমের যে সমস্যাটি হবে, ভলিউমের সমস্যার কারণে যে আমাদের চিকিৎসার যে জটিলতা সেগুলো আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে বলেই আসলে রেড সেল কনসেন্ট্রেট পুরো বিশ্বব্যাপী এটিকে অ্যানিমিয়া কারেকশনের জন্য চিকিৎসার অংশ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো রেড সেল কনসেন্ট্রেটের ক্ষেত্রে একই রকম, যে এটি আসলে 7 দিন পর্যন্ত যেটি আমরা ব্লাড ব্যাংক রেফ্রিজারেটর সংরক্ষণ করতে পারবো সেটিকে বলা হয়ে থাকে ফ্রেশ ব্লাড। আর যেটি আসলে 35তম দিন পর্যন্ত ব্যবহার করা যায়। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ দ্য ব্লাড ব্যাংকের নিয়ম অনুযায়ী আসলে 18 থেকে 20 দিন পর্যন্ত যখন ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরে রেড সেল কনসেন্ট্রেট সংরক্ষণ করা হয়, তখন এটি আসলে সবচেয়ে ভালো পরিমাণ আমাদের শরীরে ব্যবহারের সুযোগ থাকে। এর পরবর্তীতেও ব্যবহার করা যায়, কিন্তু সেটি আসলে আমাদের রক্তে বা শরীরে প্রবেশ করার পরে যতটুকু রিকভারি হয়, সেটি রিকভারি রেট কম থাকার কারণে সেটি ততটুকু আমরা এখান থেকে ফল পাই না। তো আরও কিছু জিনিস ব্যবহার করা হয়, যেমন প্লেটলেট কনসেন্ট্রেট। প্লেটলেট কনসেন্ট্রেট মূলত ব্যবহার করা হয় যখন আমাদের শরীরে রক্ত জমাট বাঁধা জনিত যে সমস্যা, সেই সমস্যাটাই পূরণ করার জন্যই আসলে যখন আমাদের শরীরে যতটুকু প্লেটলেট থাকা প্রয়োজন সেটি বিপদ মাত্রার তুলনায় যখন অনেক কমে যায়, বিশেষ করে যখন আমাদের শরীরে 20,000-এর নিচে প্লেটলেট কাউন্ট আমরা পাই এবং রক্ত ক্ষরণজনিত কিছু লক্ষণ আমরা শরীরে পাই, তখন আসলে প্লেটলেট ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। প্লেটলেট কনসেন্ট্রেট আসলে দুইভাবে তৈরি করা যায়। সেটি হচ্ছে 6 জন ডোনার থেকেও তৈরি করা যাবে বা রক্তদাতা থেকে তৈরি করা যাবে, বা একজন রক্তদাতা থেকে এফেরেটিক মেশিনের মাধ্যমে সেটি সংরক্ষণ বা সংগ্রহ করা যায়। তো প্লেটলেট কনসেন্ট্রেটের ক্ষেত্রে এটি ওজন অনুযায়ী ব্যবহার করতে হয়। এটিও একটি জটিল ক্যালকুলেশন, সেটি আসলে চিকিৎসক যেভাবে নির্ধারণ করে থাকেন সেভাবেই প্রদান করা উচিত। এছাড়া আরেকটি উপাদান ব্লাডের ব্যবহার করা হয়ে থাকে, সেটি হচ্ছে প্লাজমা। প্লাজমা আসলে সংরক্ষণ করার 24 ঘন্টার ভিতরে যদি এটি রক্ত থেকে পৃথক করে মাইনাস রেফ্রিজারেটরে রেখে দেওয়ার ব্যবস্থা করা হয়, তখন এটিকে বলা হয় যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কিন্তু যদি 24 ঘন্টা পরবর্তীতে এটি করা হয়, তাহলেও কিন্তু এটি থাকবে 48 ঘন্টা পর্যন্ত এটিকে পৃথক করার সুযোগ রয়েছে। সেটি আসলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা না বলে হয় প্লাজমা প্রিজার্ভ আফটার 24 আওয়ার্স, এটাকে বলা হয় মূলত। তো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা সাধারণত ব্যবহার করা হয় যে রক্তে কোগুলেশন যেসব ফ্যাক্টর রয়েছে সেসব ফ্যাক্টর যখন কমে যায়, তো সেসব ফ্যাক্টরগুলো পূরণ করার জন্যই এটি আসলে প্রদান করা হয়ে থাকে। সাধারণত হোল ফ্রেশ ব্লাড, আরসিসি কনসেন্ট্রেট, প্লেটলেট কনসেন্ট্রেট এবং প্লাজমাটি আসলে আমাদেরকে আমরা সচরাচর বেশি ব্যবহার করি। স্যার, অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আসলে প্রত্যেকটা বিষয়ই খুব সুন্দর করে উঠে এসেছে, কিন্তু আজকে যেহেতু আমাদের টপিকসটাই ছিল ব্লাড ট্রান্সফিউশন নিয়ে, সাধারণ মানুষের মধ্যে যে ভুলগুলো, ধারণাগুলো ভুল আছে সেইগুলো নিয়ে আসলে কথা বলবো, এবং এই বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। এটি আসলে আমি ইতিমধ্যে বলেছি যে ফ্রেশ ব্লাড নিয়ে যে আমাদের যে ভুলটি, আমরা সাধারণত মনে করে থাকি যে রক্তদাতা রক্ত দান করার পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত গরম থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রেশ বলে থাকি। আসলে জিনিসটি এরকম নয় যে 1 সপ্তাহ পর্যন্ত যদি আমরা ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরে এটি সংরক্ষণ করতে পারি, তাহলে এটিকে ফ্রেশ ব্লাড বলা যাবে। তো এখানে আরেকটি বড় প্রশ্ন দাঁড়িয়ে থাকে যে ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরের কেন প্রয়োজন। ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরের প্রয়োজন এই কারণে, কারণ ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরের ঠিক বাইরে কিন্তু দেখা যায় যে কত তাপমাত্রা বর্তমানে সে রেফ্রিজারেটর রয়েছে, সে ডিজিটাল ভিজিবল করে রাখা বা এটি বাইরে থেকে প্রদর্শন করার বিষয়টি সেটি থাকে। আর ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরের ডিজাইনটি এমনভাবে করা হয়ে থাকে, যদি দরজা বা ব্লাড যে রেফ্রিজারেটর রয়েছে সেটি ডোর ওপেন করার 10 সেকেন্ডের ভিতরেই কিন্তু সে বেজ লাইন বা যে টেম্পারেচার প্রয়োজন সে টেম্পারেচারে পৌঁছে যেতে পারে। গতানুগতিক আমরা যে রেফ্রিজারেটর সাধারণভাবে ব্যবহার করে থাকি বা ফ্রিজ ব্যবহার করে থাকি, সেটিকে আসলে বলা হয়ে থাকে যে কিচেন রেফ্রিজারেটর। কিচেন রেফ্রিজারেটরে আসলে ব্লাড ব্যাগ যদি সংরক্ষণ করা হয়, তাহলে সে তাপমাত্রা যেমন আমাদের জানার সুযোগ থাকে না, তেমনি এটি ওভাবে না করার কারণে, ডিজাইন ওভাবে না করার কারণে সেটি আসলে দেখা যায় যে 10 সেকেন্ড না, অনেক সময় 2-3 মিনিটও লেগে যায় যে তাপমাত্রা প্রয়োজন। এখানে উল্লেখ
লক্ষ্য যে ব্লাড ব্যাগের তাপমাত্রা কিন্তু আসলে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখতে হয়, কারণ 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন চলে যায় তখন আসলে যেহেতু ব্লাডে জীবাণু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যেভাবে হোক না কেন, তাহলে সেক্ষেত্রে 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেলে কিন্তু যে ব্যাগটি আমরা সংগ্রহ করেছি সেটি কিন্তু আসলে মানে জীবাণু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটি যখন রোগীকে প্রদান করা হবে তখন আসলে রোগী ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তো সে কারণেই 10 ডিগ্রি বেশি তাপমাত্রায় চলে যাবে এমন কোনো ফ্রিজ ব্যবহার করার সুযোগ নেই। সুতরাং কিচেন রেফ্রিজারেটরে ব্যবহার করে যে আমরা যেগুলো করে থাকি যে হ্যাঁ রোগী ওটিতে রয়েছে, ব্লাড ব্যাংক থেকে ব্যাগটি নিয়ে আসা হলো, রোগী দেখা গেলো যে 2-3 ঘন্টা লাগছে, এই মুহূর্তে আরেকটি ওটি চলছে, অপারেশন চলছে, সেটি বর্তমানে যেটি হোক না কেন ওটির ভিতরে বা ওটির বাইরে হোক আরেকটি ফ্রিজে সংরক্ষণ করা হয়, সেটি আসলে সম্পূর্ণই অনুচিত। কারণ তাপমাত্রার তারতম্যের কারণেই কিন্তু আসলে ব্যাগটি অনুপযুক্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অনুপযুক্ত ব্যাগের মাধ্যমে আসলে কখনোই কাঙ্ক্ষিত চিকিৎসা দেওয়া সম্ভব নয়, বরং এটি আমাদের বিপত্তি আরও বেশি বাড়িয়ে দিতে পারে। তো আরেকটি জিনিস হচ্ছে যে কতক্ষণ আমরা যখন ট্রান্সফিউশন শুরু করি বা পরিসঞ্চালন শুরু করি এটি আসলে কতক্ষণে শেষ করা উচিত, এটি একেবারে সুনির্দিষ্ট যে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার যে ভূমিকা, সেই ভূমিকা থেকে যেটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আরসিটি বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে দেখা গিয়েছে যে ব্লাড ব্যাগ শুরু করা 4 ঘন্টার ভিতরেই কিন্তু আসলে এটি শেষ করা উচিত, কারণ এর পরবর্তীতে আসলে রক্তের ব্লাড ব্যাগের ভিতরে ব্লাড থাকলেও বা রক্ত থাকলেও সেটি আসলে ব্যবহারের উপযোগিতা চলে যায়, কারণ সেটির ভিতরে যে কেমিক্যালগত পরিবর্তন হয় সেই পরিবর্তনের কারণে কিন্তু সেটি রোগীর উপকারে আর লাগে না। তো সেক্ষেত্রে এটি আরও বেশি ঝুঁকির সম্মুখীন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রক্ত দেওয়ার পরবর্তীতে রোগীর কিছু সমস্যা হয়, যেমন তার শীত ভাব লাগা, অথবা এটি দেখে আমাদের কাছে মনে হতে পারে যে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে ধরলে মনে হবে যে ঠান্ডা ব্লাড দেওয়ার কারণে, ব্লাড ব্যাগ দেওয়ার কারণেই রোগীর এই শীত ভাব লাগছে। এটি আসলে সম্পূর্ণ অবৈজ্ঞানিক চিন্তাভাবনা, কারণ আমাদের শরীরে যে পরিমাণ ভলিউমের রক্ত রয়েছে, ধরলাম যে একজন 60 কেজি ওজনের মানুষ যদি হয়ে থাকে, তার কিন্তু দেখা যায় যে 3 থেকে 3.5 লিটার পর্যন্ত রক্ত তার শরীরে থাকে। তাহলে সেখানে যদি আমি 5 ml 10 ml বা 100 ml রক্ত যদি একই সাথে প্রবেশ করাই, সেটি কিন্তু তাপমাত্রাগত পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আমাদের ভিতরে যে তাপমাত্রা রয়েছে 37 ডিগ্রি 36 ডিগ্রি সেলসিয়াস, সেটি আসলে এক ব্যাগ রক্ত দিয়ে পরিবর্তন করার যেহেতু সুযোগ নেই, তার মানে এই রক্ত দেওয়ার কারণে তার এই শিভারিং বা ঠান্ডা লাগার ভাবটি হচ্ছে না। ঠান্ডা লাগার ভাবটি আসলে হয় যে রক্ত যিনি দিচ্ছেন এবং রক্ত যিনি নিচ্ছেন তাদের মধ্যে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন অথবা অন্য কোনো কারণে এটি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে ঠান্ডা রক্ত গরম করে দেওয়ার যে আমরা চেষ্টা করি সেটি বাদ দিয়ে আসলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কী কারণে রোগী ঠান্ডা লাগছে। দেখা যেতে পারে কোনো জটিল কোনো কিছুর কারণে এই লক্ষণটি আসতে পারে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে এই রক্ত যাওয়ার কারণে রোগীর আর কি সমস্যা হচ্ছে কিনা। যদি দেখা যায় শুধুমাত্র শীত ভাব লাগা, এর বাইরে অন্য কিছু হচ্ছে না, তাহলে রক্তটি প্রদান করা যেতে পারে। কিন্তু এটি বিপরীতে হতে পারে যে রক্ত দেওয়া পরবর্তীতে তার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের কাছে মনে হতে পারে যে রক্তের রিয়াকশন বা ব্লাড রিয়াকশনের কারণে তার তাপমাত্রাটি বৃদ্ধি পেয়েছে। এখানে যদি দেখা যায় যে রক্ত দেওয়ার পূর্বে তার তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রক্ত দেওয়ার পরবর্তীতে আমরা তাপমাত্রা মেপে দেখলাম যে 101 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু 101 ডিগ্রি ফারেনহাইট যেটি আমরা বলে থাকি, সেটি কি রক্ত আমরা যে ট্রান্সফিউশন করছি সেটির জন্য বাধা কিনা। এটা অবশ্যই বাধা নয়। যদি তার তাপমাত্রা পূর্বের থেকে 2 ডিগ্রি ফারেনহাইট বেশি বৃদ্ধি পায়, তাহলেই কিন্তু রক্ত প্রদান বন্ধ করতে হবে। এছাড়া রক্ত প্রদান বা ব্লাড ট্রান্সফিউশন বন্ধ করার কোনো প্রয়োজন নেই বা কোনো সুযোগ নেই। আরেকটি জিনিস হচ্ছে রোগীর অনেক সময় যেটা বলা হয়ে থাকে যে ইচিং বা চুলকানির যে ভাবগুলি, সেগুলি যদি দেখা যায় যে অনেক বেশি পরিমাণ চুলকানির সমস্যা হচ্ছে, যেটির কারণে রোগী অস্বস্তি বোধ করছে, তাহলে ট্রান্সফিউশন বন্ধ করে দিয়ে ব্লাড ব্যাংকের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে হবে যে কী কারণে এটি হচ্ছে সেটি বের করে নিয়ে আসতে হবে। কারণ মিসম্যাচ ট্রান্সফিউশন হোক বা
অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের কারণে কিন্তু এই ধরনের জটিলতা হতে পারে। সুতরাং এই রক্তটি আর প্রদান করা যাবে না। কিন্তু এমন যদি হয় যে রক্তটি তার দেওয়ার পরবর্তীতে তার ইচিং বা চুলকানি ভাবটি তীব্র মাত্রা নয়, যেটি আসলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রদান করার ফলে সেটি কমে আসে এবং উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন কন্টিনিউ রাখা যায়, সেটি ডিসকার্ড করার কোনো প্রয়োজন নেই। আরেকটি সমস্যা হয়ে থাকে যে রক্ত দেওয়ার পরবর্তীতে অনেকে কমপ্লেন করে থাকেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে। এটি কিন্তু আসলে রক্তে ব্লাড ট্রান্সফিউশনের একটি বিপজ্জনক লক্ষণ। এটি মিসম্যাচ ট্রান্সফিউশনের একটি বড় লক্ষণ। অনেক সময় দেখা যায় যে এটির কারণে ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে, রিয়াকশনের কারণে তার যেটা আমরা বলে থাকি ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকুট লাং ইনজুরি, ট্রান্সফিউশন রিলেটেড কার্ডিয়াক ওভারলোড, এগুলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে ট্রান্সফিউশন বন্ধ করে দিয়ে নিরাপদভাবে রক্ত পরিসঞ্চনের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করাটাই উচিত। আর মিসম্যাচ ট্রান্সফিউশনের বড় জিনিস হচ্ছে সাথে সাথেই কিন্তু রোগীর যেসব লক্ষণগুলো হয়ে থাকে, যে পিঠে ব্যথা, তারপরে তার চরমভাবে খিঁচুনির একটা ভাব আসা, এই জিনিসগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে রক্ত 5 ml যাওয়ার আগেই কিন্তু লক্ষণগুলো হয়ে থাকে। কারো ক্ষেত্রে যদি মিসম্যাচ ট্রান্সফিউশন আমরা সন্দেহ করে থাকি, এটি আসলে 5 থেকে 10 ml এর ভিতরেই লক্ষণটি প্রকাশ পাবে। এমন নয় যে 100 ml ব্লাড চলে যাওয়ার পরে তার লক্ষণটি প্রকাশ পেতে পারে, এটি কোনো সুযোগ নেই। 100 ml দেওয়ার পরবর্তী যে লক্ষণগুলি আসবে সেটি আসলে মিসম্যাচ ট্রান্সফিউশন নয়, সেটি আসলে ব্লাডের যেটি আমরা বলে থাকি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা মাইনর অ্যান্টিবডি রিলেটেড যেসব সমস্যা, সেগুলোর কারণে হয়ে থাকে। ধন্যবাদ স্যার। আর যে জিনিসগুলো নিয়ে এতক্ষণ কথা বলছিলেন, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে একটা রোগীর মারা যাওয়ার সম্ভাবনা, মানে মর্টালিটি রেট কত পার্সেন্ট, বা রোগীটাতে আসলে আতঙ্কিত হয়ে যাওয়ার ব্যাপারটা কতটুকু, এবং এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো কি কি, তখন কোন কোন ডিসিপ্লিন এসে কিভাবে চিকিৎসা করে একটা রোগীর জীবন বাঁচাতে পারে? এটি খুব জরুরি প্রশ্ন, এই কারণে যে আসলে মিসম্যাচ ট্রান্সফিউশন দেখা যায় যে আমাদের অনেকেই রয়েছেন যে আমরা আমাদের রক্তের গ্রুপ কি সেটি আসলে ঠিকমতো জানি না, এবং আমাদের আসলে ব্লাড ব্যাংক অনেকগুলি আসলে কি সরকার অনুমোদিত নয়। অনুমোদিত না থাকার কারণে যেটি দেখা যায় যে রোগীর রক্তের গ্রুপ একটি, যিনি রক্ত দান করছেন তার আরেকটি। তো সেক্ষেত্রে তার যে লক্ষণগুলি আসে, যে তীব্র মাত্রায় কাঁপুনি হওয়া, তার পিঠে ব্যথা হওয়া, তাই উনি তৎক্ষণাৎ যদি ওনার ইউরিনেশন বা প্রস্রাব হয়, তখন দেখা যায় যে একেবারে লালচে ইউরিন আউটপুট হচ্ছে, এগুলো আসলে একেবারে প্রাইমারি বা প্রাথমিক লক্ষণ। এর সাথে সাথে আসলে তার ফুসফুসেরও অনেক সমস্যা দেখা যায়, যে তীব্র শ্বাসকষ্ট হয়, দুঃখিত। এসব কারণে দেখা যায় যে তার যেসব লক্ষণ আসে, উনি কিন্তু মিসম্যাচ ট্রান্সফিউশনে যদি আমরা সন্দেহ করে থাকি, তাহলে কিন্তু তৎক্ষণাৎ রক্তটি বন্ধ করে দিতে হবে। এটি সাধারণত ক্লারিক্যাল মিস্টেক, মানে দেখা যায় যে ব্লাড ব্যাংক থেকে ভুল হতে পারে, অথবা যে রুগীকে যে রক্তটি দেওয়া উচিত সেটি না দিয়ে ওয়ার্ড থেকে অন্য ব্লাড দিয়ে দেওয়া হচ্ছে, এ কারণে কিন্তু এই ঝামেলাগুলো হয়ে থাকে। তখন কিন্তু মেডিসিন বিভাগ এবং অন্যান্য যেসব ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এদের সহযোগিতায় কিন্তু এটি আসলে সমাধান করা উচিত। আরেকটি কমন ধারণা আমাদের রোগীদের মধ্যে থাকে যে ব্লাড চলাকালীন তারা খাওয়া দাওয়া করতে পারবে কিনা, ইভেন কোনো ফ্লুইড পানিও খেতে পারে না, অনেক সময় অনেকে ভয়ে খায় না, আর জ্বর থাকলে ব্লাড দিতে ভয় পায়। এই জিনিসগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটি আসলে একেবারে স্বাভাবিক কিছু ঘটনা, যে আমরা আসলে যখন রক্ত দেওয়া হয় রুগীকে, তখন আসলে রুগীকে কোনো কিছুই করতে দিই না। কিন্তু রক্ত দেওয়ার বিষয়টি আসলে তার শারীরিকগত যেসব পরিবর্তন, যেগুলি আসলে জটিলতা থেকে তৈরি হয়, সেগুলি আসলে খাওয়া বা অন্য কোনো কারণে হওয়ার সুযোগ নেই। তাহলে রুগীর পানি খাওয়া, ওই সময় অন্য কোনো কিছু গ্রহণ করা, এগুলো আসলে কোনোটাই এর সাথে সংশ্লিষ্ট নয়। যদি এমন কোনো কিছু হয় যে উনি পানি খেলে ওনার কাশি হতে পারে, অন্য যে লক্ষণগুলি আসতে পারে, যেটি আসলে রক্ত দেওয়ার জটিলতা যেসব লক্ষণ সেগুলির সাথে মিলে যেতে পারে, তাহলে কিন্তু ওই মুহূর্তে ওই খাবারটি না দিয়ে বিকল্প যেটি আসলে করা যায় সেটি প্রদান করা যেতে পারে। এটি নয় যে আসলে রক্ত দেওয়া হচ্ছে, ওই সময় ওনার স্যালাইনের প্রয়োজন হচ্ছে, একই চ্যানেলে ওনার স্যালাইনও দেওয়ার চেষ্টা করা, সেটি আসলে করা যাবে না। ব্লাড ট্রান্সফিউশন যে সেট রয়েছে সেটি দিয়ে শুধুমাত্র ব্লাডই দিতে হবে, অন্য কোনো কিছু দেওয়ার সুযোগ নেই। আর রক্ত দেওয়ার ক্ষেত্রে যেসব বাধা বিষয়গুলি, যে জ্বর থাকলে রক্ত দেওয়া যাবে কি না, জ্বর থাকলে অবশ্যই রক্ত দেওয়া যাবে। যদি ব্লাড ক্যান্সার রোগী হয়ে থাকে, তার রক্ত চাহিদাটি তখনই দেখা যায় যে যখন আসলে তার জটিল আকার ধারণ করছে,
হচ্ছে। তো তাহলে সেক্ষেত্রে উনি কিন্তু জ্বর মুক্ত হয়ে রক্ত নিবেন, সেই জটিলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। সুতরাং তাকে জ্বর অ্যান্টিবায়োটিক যেটা আমরা বলি, যে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে তাকে জ্বর কিছুটা কমিয়ে হলেও, আমরা যেটি 103 ডিগ্রি ছিল, আমরা এটিকে কমিয়ে 101-এ নিয়ে আসলাম, আমরা ট্রান্সফিউশন শুরু করতে পারি। অথবা 103 আছে, যেটি আসলে অ্যান্টিবায়োটিক দিয়েও কমানো যাচ্ছে না, সেটি আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব, স্লোলি দিব, যাতে আমার মনিটরিং করতে সুবিধা হয় যে তাপমাত্রা কি দ্রুত বেড়ে যাচ্ছে কিনা। আমি আগে বলেছি যে যদি 1 ডিগ্রি বাড়ে তাহলে এটি ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার বাধার কোনো কারণ না, কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি হয়ে যায় তাহলে এটি বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দেওয়ার পরবর্তীতে এটি অ্যান্টিবায়োটিক দিয়ে আবার চেষ্টা করতে হবে যে মানে জ্বরটি নিয়ন্ত্রণে আসছে কিনা। যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে যে অবস্থায় রয়েছে সেটি দিয়ে ধীরে ধীরে ব্লাড ট্রান্সফিউশনটি শেষ করে ফেলতে হবে। আমাদের রুগীরা প্রায়ই জিজ্ঞেস করে থাকে আমাদেরকে যে ব্লাড গ্রুপ কখনো চেঞ্জ হয়ে যেতে পারে কিনা, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ ছিল, এটা কি কখনো এবি পজিটিভ বা বি পজিটিভ হয়ে যেতে পারে কিনা। এটি আসলে আমাদের খুব কমন একটি যেসব সমস্যা আমরা প্রতিনিয়ত যেটি ফেস করে থাকি তার মধ্যে অন্যতম। কারণ আসলে রক্তের গ্রুপ নির্ধারণ করা যে জিনিসগুলি, সেগুলি কিন্তু আসলে প্রতিষ্ঠিত ব্লাড ব্যাঙ্কগুলো থেকে করা উচিত। আমরা খুব দুঃখজনকভাবে দেখা যায় যে মর্নিং ওয়াক করছে এমন জায়গায় কিন্তু ব্লাড গ্রুপ করা হচ্ছে, বা রাস্তার ধারে অনেক কিছুই ফ্রি ব্লাড গ্রুপ করা হচ্ছে সচেতনতামূলক বলে, কিন্তু ব্লাড গ্রুপ টাইপস রয়েছে, ব্লাড গ্রুপের মধ্যে প্রকারভেদ রয়েছে। এ ব্লাড গ্রুপ শুধু এ নয়, এটি আর A1 A2 অনেক কিছু ভাগ রয়েছে। সুতরাং কারো ব্লাড গ্রুপ যদি আমি একসময় জেনে থাকি, সেটি পরবর্তীতে দেখা গেল যে আপনি যেটা বলেন যে এবি পজিটিভ কিনা, এটি আসলে ঘটার সম্ভাবনা একেবারেই নেই, কারণ রক্তের গ্রুপ কখনোই পরিবর্তন নয়। কারণ রক্তের গ্রুপের যে জিনিসগুলো রয়েছে সেগুলি কিন্তু একেবারেই পূর্ব নির্ধারিত। তাহলে সেক্ষেত্রে রক্তের গ্রুপ কখনোই পরিবর্তন হবে না, যদি না কিছু রোগ হয়, যেগুলি যেমন লিম্ফোমা, অনেক কিছুই হয়ে থাকে, সেগুলির কারণে কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারে, কিন্তু রক্তের গ্রুপ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সেক্ষেত্রে রক্তের গ্রুপ ভুল ছিল, সেটি আসলে নতুনভাবে উন্মোচিত হয়েছে, এমন ঘটনাটি ঘটে। দেখা যায় যে অনেক সময় ব্লাড গ্রুপ আমি জানতাম যে এবি পজিটিভ, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে এটি এ পজিটিভ হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো আসলে প্রথমে যে জায়গায় করা হয়েছিল সেই জায়গার রেকর্ডটি আমাদের রাখা উচিত, এবং পরবর্তীতে যে জায়গায় ভুল ধরা পড়েছে সেই রেকর্ডটি রাখা উচিত। তাহলে সেক্ষেত্রে যদি জটিলতা হয় তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্লাড ব্যাংক থেকে কিন্তু এর সমাধান করে নেওয়া উচিত। আর আমাদের এটি সচেতনভাবে করা উচিত যে যত্রতত্র আমরা ব্লাড গ্রুপিং করে এ ধরনের জটিলতা যাতে বৃদ্ধি না করি, সে বিষয়ে আমাদের আসলে সচেতন থাকা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আগে বলা হয়ে থাকতো যে আত্মীয় স্বজনের মধ্যেই ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারটা, যে আমরা রুগীদেরকে অনেক সময় বলে আত্মীয় স্বজনের মধ্যেই এই পজিটিভ কার আছে, বি পজিটিভ কার আছে, খোঁজ নিয়ে আপনি তার কাছ থেকে ব্লাড নিয়ে আসেন। রিসেন্টলি শোনা যাচ্ছে, বিভিন্ন জার্নালে আসছে যে আত্মীয়ের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন না করাই ভালো। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য? এটি আসলে কিছু জটিলতা তৈরি হচ্ছে আমাদের সামাজিক মাধ্যমে বেশি লেখালেখি কারণে। সচেতনভাবে লেখালেখি করা যেমন খুবই ভালো, তেমনি আসলে যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু চলে আসে সামাজিক মাধ্যমে, সেটি আসলে হাজার হাজার শেয়ার হওয়ার মাধ্যমে সেই জটিলতাগুলো আরও বৃদ্ধি পেতে পারে। একসময় ছিল যে আমাদের আসলে রক্তের যোগানদাতা ছিলেন আসলে পেশাদার রক্তদাতারা। তখন কিন্তু আমরা রক্তের দান করা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য আমরা বলতাম যে নিজের আত্মীয়ের ভিতর রক্ত দিন, কারণ পেশাদার রক্তদাতা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা বলতাম যে নিজেরা নিজেদেরকে রক্ত দিন। কিন্তু এটি আসলে অনেক আগে থেকেই প্রমাণিত যে আমি আমার বাবার যদি উত্তরসূরি হয়ে থাকি, তাহলে তার কিছু না কিছু জিনগত বৈশিষ্ট্য আমি পেয়ে থাকবো। তাহলে জিনগত যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকার কারণে যখন আমি আমার বাবাকে রক্তটি দান করতে যাব, তাহলে এই বৈশিষ্ট্য মিল পাওয়ার কারণে রক্তের যে উপাদানগুলি আসলে আমার বাবার শরীরে ক্ষতি করতে পারে, সেই জিনিসটি কিন্তু সাময়িকভাবে ওই আমাদের যে সেলফ ডিফেন্স, আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, সেটি সে চিহ্নিত করতে পারবে না। চিহ্নিত করতে না পারার কারণে কিছু অসুবিধা তৈরি করতে
পারে। সে অসুবিধা তৈরি কিন্তু মুঘল সাম্রাজ্য আমাদেরকে শাসন করে গেছে, আমাদেরকে ব্রিটিশরা শাসন করে গেছে। জাপানে যেমন প্রতি 6,000-এ এই ধরনের রিয়াকশন হওয়ার সম্ভাবনা একজন থাকে, আমাদের কিন্তু দেখা যায় যে এটা কোটির মধ্যে একজন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে আমাদের জিনগত পরিবর্তন, আমাদের চেহারাও যেমন মিল নেই, আমাদের জিনগত পরিবর্তন কিন্তু আমাদের এত বেশি হয়েছে, সুতরাং আমাদের দেশে এটি ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। আমাদের যেখানে স্বেচ্ছায় রক্তদাতার পরিমাণ 30%, সেখানে এই ধরনের তথ্য আমরা যদি বেশি করে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের রক্তদাতার অভাব আমরা কখনোই পূরণ করতে পারবো না। একজন মানুষের রক্তের যখন চাহিদা হয়ে থাকে, রক্ত আরেকজন দান না করলে যেহেতু এটি আসলে পূরণ করা কোনো সম্ভাবনা থাকে না, তাহলে সেক্ষেত্রে এই ধরনের তথ্য আমরা গণহারে ব্যবহারের কোনো সুযোগ নেই। জটিলতা পরিহার করার জন্য আমরা বলবো যে না দিতে পারলে ভালো হয়, কিন্তু উপায় না থাকলে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ সেটি আসলে মনিটরিং করবে। অনেক 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 ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও এতগুলো সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকরা আশা করি অনেক বেশি উপকৃত হবে এটি থেকে, এবং তারা জানবে যে কখন ব্লাড দিতে হবে এবং কখন আসলে ব্লাড ট্রান্সফিউশনের সমস্যাগুলো হয়ে থাকে এবং সেটার প্রতিকারের উপায় কী। শেষ পর্যায়ে এসে একটা জিনিসই জানতে চাচ্ছি বা অনুরোধ করছি যে আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দান করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার প্রত্যাশা একটি, যে আসলে রক্তদান সম্পর্কিত যেসব তথ্য আসলে আমাদের আশেপাশে আমরা পেয়ে থাকি তার কিন্তু অধিকাংশই আসলে সঠিক নয়। তো সঠিক তথ্য যাচাইয়ের যেমন আমাদের সুযোগ রয়েছে, সঠিক তথ্য পাওয়ার পরবর্তীতে সেটি আসলে আরেকজনকে জানানোর আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা একজন আরেকজনকে যেমন উৎসাহিত করতে পারি, তেমনি আসলে সঠিক তথ্য মানে যেটা আমরা বলি যে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আসলে আমরা সমাজের উপকার করতে পারি। তাহলে সমাজ যখন উপকৃত হবে তখন দেশ উপকৃত হবে। তাহলে এ ধরনের অনুষ্ঠান আপনারা যত বেশি সংখ্যক স্বতঃস্ফূর্তভাবে অনুসরণ করার চেষ্টা করবেন, তত বেশি উপকার আমরা সবাই মিলেই সুফল ভোগ করতে পারবো। ধন্যবাদ স্যার, আমার দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শোনার জন্য। দর্শক, আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করে দিতে পারবেন। আমরা পরবর্তীতে স্যারের সাথে কথা বলে আপনাদের উত্তরগুলো আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আবার জানিয়ে দিয়ে আপনাদেরকে যতটুকু পরিমাণ সাহায্য করা যায় আমরা চেষ্টা করব। অনেক ধন্যবাদ। পরবর্তীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।